নমস্কার, আমি রঞ্জন দাস। আমার ইউটিউব চ্যানেল র্যাপিড কেমিস্ট্রিতে তোমাদের সকলকে স্বাগত। তো গত দুদিন আমরা হ্যালো অ্যালকেনস এবং হ্যালো অ্যারিনস শুরু করেছি। লাস্ট ক্লাসে আমরা হ্যালোফর্ম বিক্রিয়া পড়েছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় জৈব ধাতব যৌগ বা অর্গ্যানোমেটালিক কম্পাউন্ডস। জৈব ধাতব যৌগ বা অর্গ্যানোমেটালিক কম্পাউন্ডস। আমরা আগেই জেনেছি জৈব যৌগ। জৈব যৌগ কি সেটা আমরা ক্লাস 10 থেকেই কিন্তু জানি, কিন্তু আমাদের কাছে নতুন বিষয় এসছে, সেটা হলো জৈব ধাতব যৌগ। তার মানে বুঝতেই পারছো তোমরা যে এখানে জৈব যৌগের মধ্যে ধাতু প্রবেশ করেছে। তো জৈব যৌগের মধ্যে ধাতু প্রবেশ কীভাবে করেছে বা কোন যৌগগুলো জৈব ধাতব যৌগ হবে সেগুলো আমরা বিস্তৃত আলোচনা করব। আমরা সঙ্গে সঙ্গে এখানে আলোচনা করব যে জৈব ধাতব যৌগ কি কি হতে পারে, সেগুলো কিভাবে তৈরি হয় এবং সেগুলো থেকে কি কি বিক্রিয়া আমাদের রয়েছে দ্বাদশ শ্রেণীতে, সেগুলো আমরা বিস্তারিত ধাপে ধাপে পড়ব। তো সবার প্রথমে আমরা জেনে নিই জৈব ধাতব যৌগ কী। যেসব যৌগে কার্বন পরমাণুর সঙ্গে কোনো ধাতব পরমাণু সরাসরি রাসায়নিকভাবে যুক্ত থাকে। কার্বন পরমাণুর সঙ্গে সরাসরি কিন্তু ধাতু পরমাণু যুক্ত থাকবে। ঠিক আছে, কি কি ধাতু যুক্ত থাকতে পারে? এগুলো: লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ক্যাডমিয়াম, টিন, লিড, আর্সেনিক, অ্যান্টিমনি, মার্কারি, কপার। এগুলো বিভিন্ন ধাতুগুলো কিন্তু সরাসরি যদি কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু আমরা তাদেরকে জৈব ধাতব যৌগ বলবো। তার দু তিনটা উদাহরণ আমরা দেখে নিই। যেমন ধরো ডাইইথাইল জিঙ্ক। ডাইইথাইল জিঙ্ক, এখানে দেখো দুটো ইথাইল গ্রুপ মানে CH3CH2, তাহলে কার্বনের সঙ্গেই কিন্তু জিঙ্ক, আবার এখানেও কিন্তু কার্বন দ্বারা জিঙ্ক যুক্ত আছে। এখানে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এটা টেট্রাইথাইল লেড। এগুলো প্রত্যেকটা যৌগে কিন্তু ধাতুর সঙ্গে সরাসরি কার্বন পরমাণু যুক্ত রয়েছে। এদেরকেই আমরা বলবো জৈব ধাতব যৌগ বা অর্গ্যানোমেটালিক কম্পাউন্ডস। জৈব যৌগে ধাতু সেটা কিন্তু আমরা আগেও দেখেছি। যেমন ধরো সোডিয়াম অ্যাসিটেট CH3COONA, তারপরে ধরো সোডিয়াম বেনজোয়েট, লেড অ্যাসিটেট। এই জৈব যৌগগুলো কিন্তু ধাতু কিন্তু রয়েছে, সেটা কিন্তু আমরা আগের ক্লাস থেকেই দেখছি। কিন্তু এরা কিন্তু জৈব ধাতব যৌগ নয়। কেন? কারণ জৈব ধাতব যৌগে কিন্তু সংজ্ঞাতে পরিষ্কার বলা আছে যে ধাতুর সঙ্গে সরাসরি কার্বনের বন্ধন থাকবে। এখানে দেখো ধাতু নাই, সোডিয়ামের সঙ্গে কার্বনের বন্ধন নেই, অক্সিজেনের বন্ধন আছে। এখানেও ধাতু সোডিয়ামের সঙ্গে অক্সিজেনের বন্ধন আছে। এখানে সোডিয়াম মিথক্সাইড, এই যৌগেও কিন্তু সোডিয়ামের সঙ্গে অক্সিজেনের বন্ধন আছে। এখানেও লিডের সঙ্গে অক্সিজেনের বন্ধন আছে। তার মানে এই সমস্ত যৌগে ধাতু থাকলেও এদেরকে কিন্তু আমরা জৈব ধাতব যৌগ বলতে পারছি না। কেন? কারণ এদের মধ্যে ধাতুটা সরাসরি অক্সিজেন বা অন্য কোনো ইলেকট্রোনেগেটিভ মৌলের সঙ্গে যুক্ত থাকছে, তো এদেরকে কিন্তু আমরা জৈব ধাতব যৌগ বলবো না। ঠিক আছে, তো আমরা দেখলাম যে জৈব ধাতব যৌগে ধাতু কি কি হতে পারে। বিভিন্ন রকম ধাতু হতে পারে: পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এবং ধাতুগুলোর মধ্যে যাদের ইলেকট্রোপজিটিভিটি বেশি তারা কি হবে? তারা কিন্তু আয়নীয় হবে। এবং জৈব ধাতব যৌগে এই দেখো এখানে বিভিন্ন ধাতুর কার্বন এবং ধাতুর যে বন্ধন রয়েছে সেই বন্ধনের আয়নীয় ক্রম, যার যত বেশি ইলেকট্রোপজিটিভ মৌল হবে আয়নীয় ক্রম কিন্তু তার তত বেশি হবে। ঠিক আছে, তো এরপরে আমরা চলে আসব খুব গুরুত্বপূর্ণ বিষয়, গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক আমরা এখন পড়ব হচ্ছে গ্রিগনার্ড বিকারক। কেমন? তো গ্রিগনার্ড বিকারক সম্পর্কে পড়তে গেলে প্রথমেই বলতে হয় যে এই যৌগটার নাম কি করে এসছে। 1905 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী ভিক্টর গ্রিগনার্ড কিছু জৈব যৌগ আবিষ্কার করেন। সেগুলো হচ্ছে ম্যাগনেসিয়াম ঘটিত যৌগ ছিল। তো সেই সমস্ত যৌগ যেমন দেখো RMGX, আর মানে একটা গ্রুপ। সে কী কী গ্রুপ হতে পারে? আর গ্রুপগুলো দেখো মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, ফিনাইল হতে পারে, অর্থাৎ অ্যালকিল কিংবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। হ্যালাইড মিন্স ক্লোরিন ব্রোমিন আয়োডাইড।
তো অ্যালকিল বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যৌগগুলোকেই গ্রিগনার্ড বিকারক বলা হয়। তো গ্রিগনার্ড বিকারক প্রথম ল্যাবে তৈরি করেন বিজ্ঞানী ভিক্টর গ্রিগনার্ড 1905 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী। এবং এই যৌগগুলো থেকে তোমরা বুঝতেই পারছো, আর এর জায়গায় যদি বিভিন্ন গ্রুপ প্রতিস্থাপিত করি, আর এক্সের জায়গায় যদি হ্যালোজেন চেঞ্জ করি, তাহলে কিন্তু অনেকগুলো যৌগ তৈরি হবে। এই যৌগগুলো কিন্তু জৈব রসায়নে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কারণ এই জৈব যৌগগুলো থেকে প্রচুর পরিমাণে অন্যান্য যৌগ ল্যাবে তৈরি করা সম্ভব হয়েছে খুব সহজেই। তো এখানে আমরা বন্ধনের প্রকৃতি যদি লক্ষ্য করি, তাহলে দেখেন এখানে কার্বনের সঙ্গে ম্যাগনেসিয়ামের বন্ধন রয়েছে, এবং এই বন্ধনটা কিন্তু খুব অতিমাত্রায় পোলার কিংবা ধ্রুবীয়। ম্যাগনেসিয়াম প্রান্তটা পজিটিভ এবং কার্বন প্রান্তটা হবে নেগেটিভ, ঠিক আছে। তাহলে এটা সমযোজী বন্ধন, কারণ কার্বনের সঙ্গে ধাতুর বন্ধন, কিন্তু এটি অতিমাত্রায় কিন্তু পোলার বা ধ্রুবীয়। কিন্তু ম্যাগনেসিয়ামের সঙ্গে আবার হ্যালোজেনটা, এই বন্ধনটা কিন্তু আয়নীয় প্রকৃতির হয়। তাহলে আমাদের বইতে কি রয়েছে আমরা দেখে নিই। অ্যালকিল বা অ্যারিল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমরা বলবো গ্রিগনার্ড বিকারক। অনাদ্র ইথার দ্রবণীয় এদের প্রস্তুত করা হয়। দ্রবণীয় এদের সঠিক গঠন সংকেত জানা না থাকলেও সামগ্রিক সংযুতি আর এমজিএক্স এর সঙ্গে সঙ্গতিপূর্ণ। অর্থাৎ গ্রিগনার্ড বিকারকের সাধারণ সংকেত আর এমজিএক্স। এখানে আর কি হতে পারে এবং এক্স কি হতে পারে সেটা সম্পর্কে কিন্তু তোমাদের আমি খুব সংক্ষেপে বললাম। তাহলে তোমরা লক্ষ্য করো যে এখানে আর মানে বিভিন্ন গ্রুপগুলো কি হতে পারে, অ্যালাইল, ফিনাইল, বিভিন্ন মিথাইল, ইথাইল, বিভিন্ন গ্রুপ হতে পারে কিন্তু। আর এই ঘটনাটা তো বললামই, কে আবিষ্কার করেছে, ফরাসি বিজ্ঞানী, এবং তার জন্য কিন্তু তাকে 1912 খ্রিস্টাব্দে ভিক্টর গ্রিগনার্ডকে নোবেল পুরস্কারও দেওয়া হয়। বন্ধনের প্রকৃতিও আমি আলোচনা করলাম। এবার আমরা পড়ব গ্রিগনার্ড বিকারকের প্রস্তুতি কেমন। গ্রিগনার্ড বিকারকের প্রস্তুতি কি করে করা হচ্ছে দেখো। অ্যালকিল বা অ্যারাইল হ্যালাইড নেওয়া হয়েছে আর আর মানে এখানে অ্যালকিল গ্রুপ কিংবা অ্যারাইল গ্রুপ, তার সঙ্গে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করা হয়েছে। এই বিক্রিয়াতে কোথাও কিন্তু জল থাকা চলবে না, কেমন, জল থাকা চলবে না। অনাদ্র মানে নয় আর্দ্র, জল না থাকবে না, ইথার মাধ্যমে বিক্রিয়াটা করা হবে। বিক্রিয়াতে কি তৈরি হবে দেখো, আর এক্সের যে সমযোজী বন্ধন আছে সেটা ভেঙে ম্যাগনেসিয়াম দ্বিযোজী মৌল এর ভেতরে কিন্তু প্রবেশ করেছে, আর এমজিএক্স। এটাকেই আমরা বলছি গ্রিগনার্ড বিকারক। তো একটা বাস্তব উদাহরণ দিয়ে বলা আছে, মিথাইল ক্লোরাইড ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়ায় মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি করা হলো। আর C6H5Cl তোমরা জানো এটা ক্লোরোবেনজিন, ঠিক আছে। ক্লোরোবেনজিন ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়ায় C6H5MgCl, C6H5 গ্রুপকে আমরা বলি ফিনাইল। তাহলে যৌগটার নাম হলো ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ওকে, ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আমাদের এখানে জেনে রাখতে হবে, এক্ষুনি আমি বললাম, ইথার অ্যালকোহল মুক্ত না হলে উৎপন্ন গ্রিগনার্ড বিকারক অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে অ্যালকেন গঠন করে। সেই জন্য আমাদের কিন্তু ইথারটা অ্যালকোহল মুক্ত, জল মুক্ত হতে হবে। কিন্তু নিষ্ক্রিয় পরিবেশে ইথার দ্রবণ থেকে কঠিন কেলাসাকার গ্রিগনার্ড বিকারক ডাইইথারেট হিসেবে পাওয়া যায়। আমরা এখানে দেখে নেব বিক্রিয়ার ক্রিয়া কৌশল কীভাবে হয়, একটু দেখে নেব। বিক্রিয়ার ক্রিয়া কৌশল বা মেকানিজম অফ দ্য রিয়াকশানটা আমরা একটু দেখে নিই। আর এক্স কী হবে, প্রথমে আয়নিত হবে, যেহেতু আর এক্স বন্ধনটা ধ্রুবীয় রয়েছে, আয়নিত হওয়ার পরে দেখো আর প্লাস একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, হ্যালাইড আয়ন। এবার ম্যাগনেসিয়াম একটা সক্রিয় ধাতু, এটাও জারিত হয়ে ম্যাগনেসিয়াম আয়ন তৈরি হয়েছে। এবার ম্যাগনেসিয়াম আয়ন তৈরি হওয়ার সময় যে ইলেকট্রন নির্গত করেছে সেটা এই আর প্লাসের সঙ্গে যুক্ত হয়েছে, দেখো আর নেগেটিভ তৈরি হয়েছে। এই আর নেগেটিভ আবার Mg2+X নেগেটিভের সঙ্গে বিক্রিয়া করে Mgx পার্ট তৈরি হয়েছে। এবার এখানে আর নেগেটিভ তৈরি হলো আর এখানে Mgx তৈরি হলো, এরা পরস্পর যুক্ত হয়ে আর Mgx তৈরি হলো। এইভাবে গ্রিগনার্ড বিকারক তৈরি হয়। এটাই হলো বিক্রিয়ার অর্থাৎ গ্রিগনার্ড বিকারকের প্রস্তুতির মেকানিজম অফ দ্য রিয়াকশান। গ্রিগনার্ড বিকারক প্রস্তুতির সময় কিন্তু অনেকগুলো সতর্কতা কিন্তু অবলম্বন করা হয়। তোমরা এটা দেখবে তোমাদের বইতে বিস্তৃতভাবে রয়েছে। আর যদি 7টার বই থাকে তোমাদের কাছে লেটেস্ট ভার্সন, পেজ নাম্বার 688, আমরা আজকে শুরু করেছি 687-এ, ঠিক আছে। এখানে বেশ কিছু সতর্কতাগুলো কিন্তু রয়েছে। সতর্কতা প্রথমেই দেখো, 1 নম্বর সতর্কতা কি রয়েছে দেখো,
1 নম্বর সতর্কতাতে ইথার দাহ্য বস্তু সহজেই জ্বলে ওঠে, সেই জন্য বিক্রিয়ার কাছাকাছি যেন কোনো অগ্নিশিখা না থাকে, এটা খেয়াল রাখতে হবে। 2 নম্বর কি বলছে, গ্রিগনার বিকারক প্রস্তুতিতে ব্যবহৃত যন্ত্রপাতি এবং বিকারক সমূহ কিন্তু সম্পূর্ণ শুষ্ক এবং অ্যালকোহল মুক্ত হওয়া দরকার, এবং বিক্রিয়ায় পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড মুক্ত হওয়া দরকার। কারণটা কি? কারণটা জলীয় বাষ্প ও অ্যালকোহলের সঙ্গে এবং CO2 উপস্থিত থাকলে গ্রিগনার বিকারক নিম্নলিখিতভাবে বিক্রিয়া করে এবং গ্রিগনার বিকারক উৎপাদনে বিঘ্ন ঘটায়। কীরকমভাবে বিঘ্ন ঘটায় একটু আমরা দেখে নিই। যে গ্রিগনার বিকারক যদি তৈরি হয়ে গিয়েও থাকে, জল বা অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করলে কিন্তু তোমরা এই যে অ্যালকিল পার্টটা যেটা আছে, অ্যালকিল বা অ্যারাইল পার্ট আর পার্টটা কী করবে, জল বা অ্যালকোহল থেকে একটা হাইড্রোজেন নিয়ে নেবে, হাইড্রোজেন নিয়ে অ্যালকেন তৈরি হবে। তোমরা কিন্তু বিক্রিয়াগুলো লিখে লিখে পড়তে হবে, কিন্তু বিক্রিয়া লিখে লিখে না পড়লে পরে কিন্তু মনে থাকবে না। ওই জন্য আমি বারবার করে তোমাদেরকে বলছি, প্রত্যেকটা বিক্রিয়া কিন্তু আমার আলোচনার সঙ্গে সঙ্গে লিখে লিখে পড়বে এবং প্রয়োজনে পজ করে নিয়ে দেখবে, ঠিক আছে। তারপর এখানে আরও বেশ কিছু সাবধানতা রয়েছে, এগুলো তোমরা কিন্তু রিডিং পড়বে, ঠিক আছে। কোনোটা বুঝতে না পারলে অবশ্যই আমাকে ইনফর্ম করবে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো গ্রিগনার বিকারক প্রস্তুতিতে ইথারের কি ভূমিকা। ইথারের ভূমিকাটা কি বলেছে দেখো, কঠিন অবস্থায় গ্রিগনার বিকারক অস্থায়ী এবং বিস্ফোরক প্রকৃতির। ইথার দ্রাবকে গ্রিগনার বিকারক স্থায়ী হয় এবং নিরাপদে ব্যবহার করা যায়। জলীয় বাষ্পের সংস্পর্শে গ্রিগনার বিকারক যাতে না আসতে পারে সেই জন্য দ্রাবক হিসেবে ইথার ব্যবহৃত হয়। গ্রিগনার বিকারক উৎপন্ন হওয়ার ক্ষেত্রে ইথারে গ্রিগনার বিকারকের দ্রাব্যতা একটি গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে, ঠিক আছে। ম্যাগনেসিয়াম ধাতুর পৃষ্ঠতলে গ্রিগনার বিকারকটি উৎপন্ন হয় এবং সঙ্গে সঙ্গে ইথারে দ্রবীভূত হয়। এর ফলে ম্যাগনেসিয়াম ধাতুর পৃষ্ঠতল পুনরায় অ্যালকিল হ্যালাইডের সংস্পর্শে এসে নতুন বিক্রিয়া ঘটাতে পারে। প্রকৃতপক্ষে গ্রিগনার বিকারকের সঙ্গে ইথারের একটি লুইস অ্যাসিড ক্ষারক বিক্রিয়া ঘটে বলে বিকারকটি ইথারে দ্রবীভূত হয়। তো তাহলে তোমরা এই ব্যাপারটা বুঝতেই পারলে। তবে এখানে এই আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র যে দ্রাবক হিসেবে ভূমিকা রয়েছে তা না, কিন্তু ইথার কিন্তু উৎপন্ন গ্রিগনার বিকারকের কে কিন্তু স্থায়িত্ব দান করে। কিভাবে স্থায়িত্ব দান করে দেখো, যে গ্রিগনার বিকারকটা তৈরি হয়ে গেছে, ইথারের মধ্যে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, ওই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়ে যায়। দেখো ডাইইথাইল ইথার C2H5 ও C2H5, C2H5 ও C2H5, দুটো ডাইইথাইল ইথার আর RMgX এর সঙ্গে এইভাবে অসমযোজী বন্ধনে যুক্ত থেকে গ্রিগনার বিকারককে স্থায়িত্ব দান করে। এবার আমরা জানব গ্রিগনার বিকারকের রাসায়নিক ধর্ম। গ্রিগনার বিকারকের রাসায়নিক ধর্ম বুঝতে গেলে পরে আমাদের বন্ধনের প্রকৃতি বুঝতে হবে। দেখো এখানে একটা গ্রিগনার বিকারক নেওয়া হয়েছে, এখানে গ্রুপগুলো চেঞ্জ হলে পরে আলাদা আলাদা গ্রিগনার বিকারক হবে এবং এটা বা অথবা এইভাবে থাকতে পারে, জাস্ট একটা উদাহরণের সাপেক্ষে বলছে। তো এখানে একটা জিনিস দেখো, অ্যালকিল গ্রুপ আছে, ম্যাগনেসিয়াম আছে, হ্যালাইড আছে। গ্রিগনার বিকারকের অ্যালকিল গ্রুপের এই কার্বনটা কিন্তু ইলেকট্রন সমৃদ্ধ বা ইলেকট্রন রিচ। কেন বুঝতেই পারছো, ম্যাগনেসিয়াম যেহেতু ইলেকট্রোপজিটিভ ধর্ম, তাহলে কি হবে, ইলেকট্রনকে কিন্তু ও ঠেলে দিবে, ইলেকট্রনকে ও কিন্তু নিজের দিকে টানবে না, ইলেকট্রনকে ঠেলে দিবে। দেখো অ্যারো দিয়ে দেখানো হচ্ছে, ওই জন্য এই কার্বনটা কিন্তু ইলেকট্রন রিচ বা ইলেকট্রন সমৃদ্ধ হয়ে পড়বে, ঠিক আছে। আর তাতে কি হবে, তাতে এটা যখন আয়নিত হয়ে পড়বে তাহলে তখন কি হবে, এই কার্বনটা নেগেটিভ আয়ন তৈরি করবে, যাকে আমরা বলছি কার্বন আয়ন। তোমরা জানো এটা কার্বন আয়ন, এবং বিক্রিয়াতে আমরা বিক্রিয়াগুলো পড়বো আজকে। তো এই কার্বন আয়ন নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। নিউক্লিওফাইল কি আমি ডিটেলসে বলবো তোমাদের এখন। তাহলে নিউক্লিওফাইলের সংজ্ঞাটাও দেখে নিই। নিউক্লিওফাইল নেগেটিভ চার্জযুক্ত গ্রুপ, অ্যাকচুয়ালি নেগেটিভ চার্জযুক্ত গ্রুপ। তাহলে এখানে নিউক্লিওফাইলের সংজ্ঞা বলা আছে, দেখবে একটি অ্যানায়নে যাতে ঋণাত্মক আধানযুক্ত কার্বন থাকে তাকে কার্বো অ্যানায়ন বলে বা কার্বন আয়ন, এবং ইলেকট্রন সমৃদ্ধ বিকারক। যেমন ঋণাত্মক আধানযুক্ত আয়ন অথবা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে এমন প্রসম অণুকেও কিন্তু আমরা নিউক্লিওফাইল বলবো, ঠিক আছে। তো নিউক্লিওফাইল কীরকম কীভাবে বিক্রিয়া করবে বিস্তৃত আমরা এখন আলোচনা করব ধাপে ধাপে। গ্রিগনার বিকারকের দুটি বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া, একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন আর একটা নিউক্লিওফিলিক সংযোজন। কী টাইপের তোমাদেরকে এক্ষুনি আমি বুঝিয়ে দিচ্ছি। একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, আর একটা হলো নিউক্লিওফিলিক অ্যাডিশন। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দেখো,
এই যে এখানে একটা গ্রিগনার বিকারক নেওয়া হয়েছে RMGX, এখানে দেখো ABর সঙ্গে বিক্রিয়া করছে, তাহলে এখানে MGXটা এখানে জানো এটা যদি বন্ধনটা ভেঙে যায় আরটা একটা নিউক্লিওফাইল তৈরি করবে, ওই নিউক্লিওফাইল কি হলো দেখো একে নিয়ে RA তৈরি করলো আর MGX B এর সঙ্গে যুক্ত হলো, এই বিক্রিয়াতে কি হলো নিউক্লিওফাইলটা প্রতিস্থাপিত হলো, ঠিক আছে। তো নিউক্লিওফাইল আরটা কিন্তু এ দ্বারা প্রতিস্থাপিত হলো, এই MGXটা বেরিয়ে গিয়ে এখানে এ যুক্ত হলো, এটাকে আমরা বলবো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন আর নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন আমরা এখন উদাহরণসহ পড়ব। এবার আমাদের আলোচনার বিষয় হলো সক্রিয় হাইড্রোজেনের সঙ্গে জৈব ধাতব যৌগ অর্থাৎ গ্রিগনার বিকারকের বিক্রিয়া। তাহলে আমরা প্রথমে জেনে নিই সক্রিয় হাইড্রোজেন কি। দেখো তোমাদের এখানে সক্রিয় হাইড্রোজেন কি বলা আছে। সক্রিয় হাইড্রোজেন কি বলছে, অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু যেমন যেমন ধরো অক্সিজেন, নাইট্রোজেন, সালফার পরমাণুর সঙ্গে যুক্ত হাইড্রোজেন বিশেষভাবে সক্রিয় বলে একে কিন্তু সক্রিয় হাইড্রোজেন বলে, ঠিক আছে। তাহলে সক্রিয় হাইড্রোজেন যুক্ত যৌগ এগুলো সবগুলোই জল, অ্যালকোহল, অ্যামোনিয়া, অ্যামিন, এরা সবাই সক্রিয় হাইড্রোজেন যুক্ত যৌগ। এরা এবার জৈব ধাতব যৌগের সঙ্গে কীরকম বিক্রিয়া করবে, বিক্রিয়াগুলোর একটু ধরন দেখো, খুব সহজ। RMGX জৈব ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করলে দেখো আর একটা H নিয়েছে, তাহলে হয়ে গেছে অ্যালকেন, সঙ্গে একটা সাইড প্রোডাক্ট। একই রকমভাবে যদি অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে দেখো জৈব ধাতব যৌগের আর কী করবে, অ্যালকোহল থেকে একটা H নেবে, হাইড্রোজেন, অ্যালকেন তৈরি হবে। তাহলে এখানে পরপর প্রত্যেকটা বিক্রিয়াতে দেখো লক্ষ্য করো যে সক্রিয় হাইড্রোজেন ঘটিত যৌগ, এগুলো প্রত্যেকটা সক্রিয় হাইড্রোজেন ঘটিত যৌগ, জল, অ্যালকোহল, অ্যামোনিয়া, অ্যামিন যৌগ বা থায়ল যৌগ, এগুলো প্রত্যেকটা কিন্তু কি হচ্ছে গ্রিগনার বিকারকের আর অ্যালকিল গ্রুপের সঙ্গে বা অ্যারাইল গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে অ্যালকেন বা অ্যারিন তৈরি হচ্ছে, ঠিক আছে। এরপর আমরা এই প্রসঙ্গে আমরা পড়ে নেব ডেরিভেটিভ সক্রিয় হাইড্রোজেন নির্ণয় পদ্ধতি। সক্রিয় হাইড্রোজেন তার মানে কোনো একটা যৌগের মধ্যে যৌগকে যদি গ্রিগনার বিকারকের সঙ্গে বিক্রিয়া করি কতটা অ্যালকেন তৈরি হলো, এই অ্যালকেন যতটা তৈরি হলো তোমরা জানো এই অ্যালকেনে এই গ্রিগনার বিকারকের অ্যালকেল গ্রুপটা এখান থেকে একটা H অর্থাৎ সক্রিয় হাইড্রোজেন রয়েছে এমন একটা যৌগের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু অ্যালকেন তৈরি হচ্ছে। তো এখান থেকে কোনো একটা যৌগে কতটা সক্রিয় হাইড্রোজেন আছে সেটা কিন্তু পরোক্ষভাবে গাণিতিকভাবে আমরা বের করব। এটা তোমাদের বইয়ের দেখো পেজ নাম্বার 690 পেজের রাইট কলামে কিন্তু বলে দেওয়া রয়েছে, ঠিক আছে, বলে দেওয়া। তো এই অংশটা অর্থাৎ পেজ নাম্বার 690 রাইট কলামটা অতটা গুরুত্বপূর্ণ না, সেই জন্য আমরা কিন্তু এটা আলোচনা আর যাব না। এবার আমরা কিন্তু জৈব যৌগের গুরুত্বপূর্ণ বেশ কিছু বিক্রিয়া এবং সেখানে উৎপন্ন যৌগ এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব, কেমন। জৈব যৌগের অধিকাংশ বিক্রিয়াগুলোর প্রকৃতি বুঝতে গেলে তোমাদেরকে এই জায়গাটা কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। এটা একটা জৈব ধাতব যৌগ RMGX নিয়েছি, আর যাই হোক না কেন, আর যাই হোক না মানে কী কী গ্রুপ হতে পারে আমরা আলোচনা করেছি। এটা একটা জৈব যৌগ এবং এখানে আর প্রান্তটা নেগেটিভ, ঠিক আছে, আর MGXটা পজিটিভ। এবার এটার সঙ্গে যখন কার্বনিল যৌগ বিক্রিয়া হবে তোমরা জানো কার্বনিল যৌগের কার্বনটা হলো ইলেকট্রোফিলিক হয়, এখানে পজিটিভ ডেল্টা পজিটিভ আর অক্সিজেনটা ডেল্টা নেগেটিভ, ঠিক আছে। তাহলে হচ্ছে এবার এই RMGXে তোমরা জানো আর প্রান্তটা নেগেটিভ আর MGXটা পজিটিভ, তাহলে জাস্ট কি হবে এখানে পজিটিভ অংশ নেগেটিভ অংশকে নেবে আবার নেগেটিভ অংশ পজিটিভকে নেবে, তাহলে কি হবে এখানে যদি আর এখানে যুক্ত হয়ে যায় তাহলে কার্বনের কিন্তু একটা যোজ্যতা বেড়ে গেল, সেই জন্য এখানে ডবল বন্ডটা ভেঙে যাবে। দ্যাট মিন্স কি হবে এই আরটা কিন্তু এই কার্বনে প্রবেশ করলো, দেখো প্রবেশ করেছে দেখতে পাচ্ছ, তাহলে ডবল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে গেল এবং ও নেগেটিভ ছিল এখানে পজিটিভ অংশ আসলো, তাহলে কার্বনিল গ্রুপের মধ্যে কিন্তু RMGX বিক্রিয়া করে কি হলো আর প্রান্তটা কার্বনের প্রবেশ করলো আর MGX প্রান্তটা ওতে প্রবেশ করলো, এইভাবে জটিল ম্যাগনেসিয়াম যৌগ তৈরি হলো। এবার আমরা কার্বনিল যৌগ, দেখো এটা একটা কার্বনিল যৌগ দেখতেই পাচ্ছ তোমরা, কার্বনিল যৌগ C ডবল বন্ড, এই দুটো হচ্ছে কার্বনযুক্ত গ্রুপ, এর সঙ্গে গ্রিগনার বিকারকের বিক্রিয়াটা ফলো করব। খুব সিম্পল ব্যাপার, কার্বন আর অক্সিজেন এই বন্ধনটা যেহেতু পোলার, ঠিক আছে, একটা প্রান্ত পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ প্রান্তে নেগেটিভ আসবে আর নেগেটিভ প্রান্তে পজিটিভ যাবে, খুব সিম্পল ব্যাপার। দেখো একটু আর নেগেটিভটা এই কার্বনে এসে যুক্ত হলো আর MGXটা ও এর সঙ্গে যুক্ত হলো, এইভাবে একটা যুত যৌগ বা অ্যাডিটিভ কমপ্লেক্স তৈরি হবে, ঠিক আছে।
এই যোগে দেখো তোমরা, এই যে কার্বনটা রয়েছে, এই কার্বনের ইলেকট্রোফিলিসিটি ক্যারেক্টার অর্থাৎ তড়িৎ ধনাত্মকতা যত বেশি হবে তত কিন্তু এর সক্রিয়তা বেশি হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখা গেছে অ্যালডিহাইডের, এটা কিটোনের মধ্যে ইলেকট্রোফিলিসিটি একটু কম। কেন কম বলো তো? কারণ দুদিকে যে আর গ্রুপ রয়েছে, আর গ্রুপ কী করবে, ইলেকট্রন প্লাস আই প্রভাবের জন্য ইলেকট্রন কিন্তু কার্বনের দিকে ঠেলবে। ওই জন্য এই কার্বনিল কার্বনের কিন্তু সব ধনাত্মক ধর্মটা কমে যাবে কিন্তু। তাই দেখা গেছে অ্যালডিহাইডের ক্ষেত্রে কিন্তু সক্রিয়তা আরও বেশি হয় কিটোনের তুলনায়। গ্রিগনার বিকারকের সঙ্গে বিভিন্ন কার্যকরী মূলক অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড ক্লোরাইড, এস্টার, এদের কার্যকারিতার ক্রমটা আমরা মনে রাখবো। আর এক্ষুনি বলছিলাম অ্যালডিহাইডের কিন্তু কিটোনের থেকে বেশি হবে, তারপরে আবার অ্যাসিড ক্লোরাইডের থেকে কিটোনের বেশি হবে, এস্টারের সবচেয়ে কম কার্যকারিতা। ঠিক আছে, এবার আমরা সিনথেসিস অফ হাইড্রোকার্বন সংশ্লেষণে জৈব ধাতব যৌগের ব্যবহারটা আলোচনা করব। দেখো, জৈব ধাতব যৌগ জলের সঙ্গে যদি যুক্ত হয়, জলের মধ্যে তোমরা জানো সক্রিয় হাইড্রোজেন পরমাণু রয়েছে, তাহলে কিন্তু এই বিক্রিয়াটা আমরা আগেও দেখেছি। কিন্তু এইভাবে কিন্তু আমরা অ্যালকেন তৈরি করতে পারি। আলাদা আলাদা জৈব ধাতব যৌগ নিয়ে জল বা সক্রিয় হাইড্রোজেনযুক্ত যে যৌগগুলো রয়েছে তার সঙ্গে বিক্রিয়ায় আমরা আলাদা আলাদা অ্যালকেন কিন্তু পেতেই পারি। এবার আমরা পড়ব গ্রিগনার বিকারক ব্যবহার করে 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে গেলে 1 ডিগ্রি বা প্রাইমারি তোমরা অ্যালডিহাইড যৌগ নেবে। প্রত্যেক ক্ষেত্রে বিক্রিয়াটা হবে এই সিও গ্রুপ, অর্থাৎ এই জায়গাটায় বিক্রিয়াটা হবে। তোমরা জানো এই কার্বনটা পজিটিভ আর অক্সিজেনটা নেগেটিভ, আবার এটাও জানো এই আরটা নেগেটিভ আর এটা পজিটিভ। জাস্ট তার মানে পজিটিভে নেগেটিভ যাবে, নেগেটিভে পজিটিভ যাবে, খুব সিম্পল ব্যাপার। তাহলে এই আরটা যাবে এই কার্বনে আর এমজিএক্সটা যাবে ওতে। তাহলে দেখো এই যৌগ অস্থায়ী যৌগ তৈরি হবে এবং এটা কিন্তু আর্দ্র বিশ্লেষিত হয়ে কী হবে, এই পার্টটা কিন্তু ভেঙে গিয়ে এখানে ওএইচ মূলক আসবে। দেখো ওএইচ মূলক আসবে, তাহলে কিন্তু প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে গেল। এখানে আর যদি মিথাইল হয় তাহলে যৌগটা হবে ইথানল, আর যদি ইথাইল হয় তাহলে যৌগটা হবে প্রোপানল। তাহলে আমরা কি দেখলাম, অ্যালডিহাইড যৌগের সঙ্গে যদি গ্রিগনার বিকারক যোগ করি তাহলে গ্রিগনার বিকারকে যতগুলো কার্বন থাকবে ততগুলো কার্বন অতিরিক্ত হয়ে আমাদের অ্যালকোহল তৈরি হবে। এখানে আমরা ফর্মালডিহাইড নিয়েছি, একটা কার্বন ছিল, আর যদি এটা আমরা CH3MgX নেই তাহলে এখানে CH3, অর্থাৎ এখানে কিন্তু কার্বন সংখ্যা বাড়ছে এবং প্রাইমারি অ্যালকোহল তৈরি হচ্ছে। প্রাইমারি অ্যালকোহল আমরা আরেকভাবে তৈরি করতে পারি। দেখো এই যৌগটা ইথিলিন অক্সাইড, এটা একটা ইপোক্সাইড যৌগ, CH2 অ্যান্ড দুটো CH2 একটা ও দ্বারা যুক্ত আছে। এখানে যদি RMgX বিক্রিয়া করে কী হবে মনে করো, এই ও প্রান্তটা, ও এর যে উভয় দিকে দুটো বন্ধন রয়েছে যে কোনো একটা বন্ড খুলে যাবে। তাহলে এই বন্ডটা যদি খুলে যায়, বুঝতেই পারছো, তাহলে এই কার্বনটা পজিটিভ হয়ে যাবে। এই কার্বনটা পজিটিভ হলে এই আর নেগেটিভটা এখানে যুক্ত হবে আর এমজিএক্সটা এই ওতে চলে আসবে। তাহলে আলটিমেটলি কী হচ্ছে দেখো, আর যুক্ত হচ্ছে এই CH2-তে, আর CH2 ও MgX। বোঝা গেল? এটা আর্দ্র বিশ্লেষণ করলে এই পার্টটা আগেরকার মতোই বেরিয়ে যাবে, একটা অ্যালকোহল তৈরি হবে, প্রাইমারি অ্যালকোহল। তাহলে এই দুভাবে আমরা প্রাইমারি অ্যালকোহল পেতে পারি, একটা ইথিলিন অক্সাইড থেকে আরেকটা ফর্মালডিহাইড থেকে বা অ্যালডিহাইড যৌগ থেকে। এবার আমরা দেখব 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। 2 ডিগ্রি অ্যালডিহাইড প্রস্তুতি যদি আমরা করতে চাই, অ্যাটলিস্ট দেখো এখানে অ্যাসিটালডিহাইড নিতে হবে। ঠিক আছে, অ্যাসিটালডিহাইড নিতে হবে। গ্রিগনার বিকারক RMgX-এর সঙ্গে বিক্রিয়ার ধরন কিন্তু একই রকম, কোনো রকম পরিবর্তন নেই। এখানে দেখো এই CO এই জায়গাটাতেই বিক্রিয়া হবে, আমি বলেছি। আরটা কী হবে, আর নেগেটিভ, তাহলে এই কার্বনটা পজিটিভ এখানে আসবে আর MgX-টা ওখানে যাবে। তাহলে এটা যুক্ত হয়ে প্রথমে একটা যৌথ যৌগ তৈরি হবে অস্থায়ী, এবং এখানে আর্দ্র বিশ্লেষণ করলে আগের দুটো বিক্রিয়ার মতো অনুরূপ ও MgX-এর জায়গায় OH আসবে। তাহলে ফাইনালি আমাদের কি যৌগ তৈরি হলো দেখো। আর যদি সাধারণত ইথাইল হয় তাহলে কিন্তু এটা সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো। আর যদি CH3 হয় তাহলে যৌগটা হবে আইসোপ্রোপাইল অ্যালকোহল। কেমন? আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে বিক্রিয়াটা তোমরা একবার নিজের হাতে লিখে নাও। প্রত্যেকটা বিক্রিয়ার ধরন কিন্তু একই রকম কিন্তু, ঠিক আছে, প্রত্যেকটা বিক্রিয়ার ধরন একই রকম। CO গ্রুপ, এখানে বিক্রিয়া হচ্ছে পজিটিভ প্রান্তের সঙ্গে নেগেটিভ যাচ্ছে, নেগেটিভের সঙ্গে পজিটিভ যুক্ত হচ্ছে,
প্রথমে একটা অ্যাডিটিভ কম্পাউন্ড তৈরি হচ্ছে এবং তারপরে সেটা আদ্র বিশ্লেষিত হয়ে ফাইনালি যৌগ তৈরি হচ্ছে। কেমন? এবার আমরা জৈব যৌগ ব্যবহার করে টার্সিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব। 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করার জন্য তোমাদেরকে অবশ্যই নিতে হবে কিটোন। কিটোনের সঙ্গে যদি গ্রিগনাট বিকারক বিক্রিয়া করি, দেখো কি হবে। একই রকম বিক্রিয়াতে কোনো হেরফের নেই। এই সিও গ্রুপ এখানে বিক্রিয়া হবে, এই মিথাইল গ্রুপটা নেগেটিভ, পজিটিভ কার্বনে আসবে, আর এমজিআইটা ওতে যাবে, একই রকম, কোনো চেঞ্জ নেই। এবার আদ্র বিশ্লেষণ করলে পরে কি হবে, ও এমজিএক্সের জায়গায় আমাদের আসবে ওএইচ। এইভাবে কিন্তু আমরা টার্সিয়ারি অ্যালকোহল পাবো। এবং এই যৌগটার নাম তোমরা নিশ্চয়ই জানো, টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল। খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়াটা মাত্র 2টো ধাপে সম্পূর্ণ হচ্ছে। বিক্রিয়াটা কিন্তু তোমরা একবার নিজের হাতে অবশ্যই লিখে নাও। এবার আমরা মিশ্র কিটোনের সঙ্গে গ্রিগনাট বিকারকের বিক্রিয়াটা লক্ষ্য করব। মিশ্র কিটোন মানে বুঝতে পারছো যে এই গ্রুপ দুটো আলাদা হবে। কেমন? একটা মিথাইল হলে আরেকটা ইথাইল হবে। এর সঙ্গে আর এমজিএক্স বিক্রিয়া করলে দেখো আর এমজিএক্স, দেখো এই আর, তারপর এই আর ড্যাশ, এই আর ডবল ড্যাশ, প্রত্যেকটা গ্রুপ আলাদা হতেই পারে। তাহলে কিন্তু প্রথমে একই রকমভাবে বিক্রিয়া তৈরি হবে, আদ্র বিশ্লেষণ করলে এটা হবে। সেক্ষেত্রে যে যৌগটা তৈরি হলো সেই যৌগটা কিন্তু আলোক সক্রিয় টার্সিয়ারি অ্যালকোহল। আলোক সক্রিয় যৌগ কী কী ব্যাপার সেগুলো আমরা পরে ডিটেলসে আলোচনা করব। আলোক সক্রিয় যৌগ বা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড তৈরি হবে। তাহলে যদি তোমাদের বলা হয় গ্রিগনাট বিকারক ব্যবহার করে একটা অপটিক্যালি অ্যাক্টিভ বা আলোক সক্রিয় যৌগ কী করে তৈরি করবে, তাহলে এইটা কিন্তু তোমরা করতে পারবে। এবার আমরা গ্রিগনাট বিকারক থেকে অ্যালডিহাইড প্রস্তুত করব। অ্যালডিহাইড প্রস্তুত করার জন্য দেখো তোমরা একটা এস্টার যৌগ নেবে। এই যৌগটার নাম তোমরা জানো ইথাইল HCOO ফরমেট বা মিথানোয়েট। ঠিক আছে, ইথাইল ফরমেট বা মিথানোয়েট। এই যৌগটার সঙ্গে যদি আমরা গ্রিগনাট বিকারক RMGX নেই, তাহলে বিক্রিয়ার ধরন একই রকম হবে, নতুন করে কিছু বলার নেই। RMGX আর প্রান্তটা এখানে যুক্ত হচ্ছে, MGX এখানে যাচ্ছে, OMGX। কিন্তু এখানে দেখো এই যৌগটা কিন্তু একেবারেই স্থায়ী যৌগ না, অস্থায়ী যৌগ, এবং এর মধ্যে একটা পীড়ন সৃষ্টি হয়। তখন দেখা গেছে যৌগটার মধ্যে কি হয়, যৌগটা ভেঙে গিয়ে কিন্তু একটা অ্যালডিহাইড তৈরি হবে। ঠিক আছে, এবং এখানে দেখো C2H5O গ্রুপটা কিন্তু বেরিয়ে যাবে, একটা যৌগ, ম্যাগনেসিয়ামের যৌগ বেরিয়ে যাচ্ছে এবং অ্যালডিহাইড। এভাবে আমরা কিন্তু এস্টার যৌগ থেকে গ্রিগনাট বিকারকের বিক্রিয়ায় অ্যালডিহাইড পেতে পারি। এই যৌগটার নাম আমরা বলবো ইথাইল মিথানোয়েট বা ইথাইল ফরমেট। গ্রিগনাট বিকারক ব্যবহার করে অ্যালডিহাইড পেতে গেলে আরেকটা খুব গুরুত্বপূর্ণ যৌগ আছে সায়ানাইড যৌগের সঙ্গে। বিক্রিয়ার ধরন কিন্তু একই রকম, লজিকটা একই থাকছে। দেখো এখানে ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ডে এখানে দেখো কার্বন আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেন প্রান্ত নেগেটিভ আর কার্বন প্রান্ত পজিটিভ। যেহেতু কার্বন প্রান্ত পজিটিভ তোমরা জানো, আর প্রান্তটা এই কার্বনে যুক্ত হবে, আর ট্রিপল বন্ডের মধ্যে একটা বন্ড ভেঙে যাবে, সেই বন্ডের ইলেকট্রনটা এনে এসে দাঁড়াবে, তখন NMGX এর সঙ্গে যুক্ত হবে। তার মানে আমরা অন্তর্বর্তী যৌগ পেলাম এটা। ঠিক আছে, এবার আদ্র বিশ্লেষণ করলে এই পার্টটা বেরিয়ে যাবে, এখানে একটা O আসবে। ওকে, এই পার্টটা বেরিয়ে গিয়ে এখানে O আসবে, তাহলে তোমরা পেয়ে যাবে অ্যালডিহাইড। ঠিক আছে, এইভাবে আমরা সায়ানাইড যৌগ থেকে বা নাইট্রাইল যৌগ থেকেও কিন্তু আমরা অ্যালডিহাইড যৌগ পেতে পারি। এই বিক্রিয়াটাতেই যদি এইচের জায়গায় যদি মিথাইল বা ইথাইল গ্রুপ থাকে, তাহলে কিন্তু অনুরূপ বিক্রিয়ায় তোমরা লক্ষ্য করে দেখো, এইচের জায়গায় যদি মিথাইল বা ইথাইল থাকে, এইচ যদি মিথাইল থাকে তাহলে এইচটা হয়ে যাবে এইচ মিথাইল, এইচটা মিথাইল, তাহলে কিন্তু আমরা যৌগ পাবো কিটোন। ঠিক আছে, তাহলে অনুরূপ বিক্রিয়া তোমরা কিন্তু একটু এখনই দেখে নিতে পারবে। একটা কিটোনের বিক্রিয়া দেখো, এখানে হচ্ছে আর রয়েছে, এখানে সায়ানাইড যৌগ, একদম অনুরূপ বিক্রিয়া। ঠিক আছে, আদ্র বিশ্লেষণ করলে কিটোন তৈরি হচ্ছে। এখানে কার্বনযুক্ত গ্রুপ, ওখানে হাইড্রোজেন ছিল, এখানে হতে হবে কার্বনযুক্ত গ্রুপ। কিটোন প্রস্তুতির অনেকগুলো প্রক্রিয়া রয়েছে, এখানে আমরা আরেকটা প্রক্রিয়া দেখব। দেখো এই যৌগটার নাম ইথাইল অ্যাসিটেট। এর সঙ্গে যদি আমরা মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড নেই, বিক্রিয়ার ধরনটা লক্ষ্য করো, একই রকম বিক্রিয়া। মিথাইল এই কার্বনে যাচ্ছে, MgI ওতে যাচ্ছে, তাহলে এটা হলে পরে এই যৌগটার মধ্যে কি হবে, আমি বললাম যৌগটার মধ্যে অস্থায়ী যৌগ ভেঙে গিয়ে দেখো আগের লাস্ট বিক্রিয়ার মতো এই পার্টটা বেরিয়ে যাচ্ছে, এই পার্টটা বেরিয়ে যাচ্ছে, আমরা অ্যাসিটোন বা একটা কিটোন পাচ্ছি। মনোকার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ
ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, এই টাইপের যৌগগুলো যদি তোমাদের প্রস্তুত করতে বলে গ্রিগনাট বিকারক থেকে, সেই রকম একটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, একটা গ্রিগনাট কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করো, ঠিক আছে, CO2 কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে কঠিন কার্বন ডাইঅক্সাইড বা শুষ্ক বরফের সঙ্গে বিক্রিয়া করলে এই বিক্রিয়াটা হবে। দেখো প্রথমে RMgxের সঙ্গে CO2 বিক্রিয়া করলে CO2-র মধ্যে দুদিকে কার্বনিল গ্রুপ আছে, যে কোনো একটা অংশে বিক্রিয়া করলেই হবে, আর প্রান্তটা কার্বনে যাবে আর MgXটা ওতে যাবে, একই রকমভাবেই চলছে। তো এই বিক্রিয়াটা অন্তর্বর্তী ধাপে তৈরি হলো। আদ্র বিশ্লেষণে সবসময় আমি দেখেছি এই জায়গাটা কী হবে, OH আসবে, এই জায়গাটা ভেঙে গিয়ে বেরিয়ে গিয়ে OH আসবে। তাহলে এইভাবে তোমরা মনোকার্বক্সিলিক অ্যাসিড। এবার আরের জায়গায় CH3 নাও, CH3, আর যদি CH3 নাও তাহলে দেখো উৎপন্ন যৌগটা কী হবে, অ্যাসিটিক অ্যাসিড হবে। তাহলে তোমাকে যদি বলে কার্বন ডাইঅক্সাইড থেকে কি করে অ্যাসিটিক অ্যাসিড পাবে গ্রিগনাট বিকারক ব্যবহার করে, তাহলে কিন্তু তুমি CH3MgI বা CH3MgBr এর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করলেই কিন্তু অ্যাসিটিক অ্যাসিড পেয়ে যাবে। তাহলে অনুরূপ বিক্রিয়াটি একবার কিন্তু অবশ্যই লিখে নাও নিজের হাতে, ঠিক আছে। আমরা এতক্ষণ গ্রিগনাট বিকারকের গুরুত্বপূর্ণ বা বিক্রিয়াগুলো, গ্রিগনাট বিকারকের প্রস্তুতি, গ্রিগনাট বিকারক অর্থাৎ জৈব ধাতব যৌগ সম্পর্কে আলোচনা করলাম। এই বিষয়গুলো কিন্তু আমাদের দ্বাদশ শ্রেণীতে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। এবার আমরা কি করব, দেখো গ্রিগনাট বিকারকের সাহায্যে কয়েকটি যৌগের সংশ্লেষণ আলোচনা করব। মিথেন থেকে অ্যাসিটিক অ্যাসিড, দেখো এই ধাপটাতে তোমরা দেখেছই, মিথেনকে বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিন দেবে মিথাইল ক্লোরাইড, ম্যাগনেসিয়াম শুষ্ক মিথাইল ক্লোরাইড, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড দিয়ে আদ্র বিশ্লেষণ করলে। এইভাবে লেখার অর্থ হলো প্রথমে কার্বন ডাইঅক্সাইড দিয়ে বিক্রিয়া করা হয়েছে, যা তৈরি হবে তার মধ্যে আদ্র বিশ্লেষণ করলে ফাইনাল যৌগ, সাইড প্রোডাক্ট কিন্তু লেখা হয়নি। এখানে বিক্রিয়াতে কোনো ইকুয়ালস টু সাইন দিবে না, কন্টিনিউশন হবে বিক্রিয়াতে। এইভাবে আমরা কিন্তু মিথেন থেকে গ্রিগনাট বিকারক ব্যবহার করে অ্যাসিটিক অ্যাসিড পেতে পারি। তো অনুরূপে দেখো এখানে আমরা 2 নম্বরে দেখে নিই, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড থেকে আমরা এন প্রোপাইল অ্যালকোহল পেতে পারি। তারপরে দেখো মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড থেকে আইসোপ্রোপাইল অ্যালকোহল পেতে পারি, 2 ডিগ্রি অ্যালকোহল। তারপরে দেখো অ্যাসিটোন থেকে আমরা টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল পেতে পারি, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, ঠিক আছে, আমরা কিন্তু পেতে পারি। এছাড়াও এদিকে দেখো, তো 5 নম্বরে এখানে কি রয়েছে, ইথিলিন থেকে 2 বিউটানন যৌগ। এই টাইপের বিক্রিয়া কিন্তু ABCD শনাক্তকরণ আকারেও আসতে পারে। প্রত্যেকটা ধাপকে আমাদের বুঝতে হবে। HBr এটা একটা সম অ্যালকিন, যুক্ত হয়েছে এক জায়গায় H এক জায়গায় Br, সিম্পল ইথাইল ব্রোমাইড ম্যাগনেসিয়ামের সঙ্গে আমরা গ্রিগনাট বিকারক তৈরি করে নিলাম। গ্রিগনাট বিকারক তৈরি করার সঙ্গে মিথাইল সায়ানাইডের সঙ্গে বিক্রিয়া করলে আমি বলেছি কিটোন যৌগ তৈরি হবে। যেহেতু 2 বিউটানন তোমাকে 4 কার্বন যুক্ত কিটোন তৈরি করতে হচ্ছে, তাহলে এখানে 2টো কার্বন আর এখানে 2টো কার্বন, মোট 4টা কার্বন কিন্তু চলে আসবে। তাহলে এর সঙ্গে বিক্রিয়া করলে জানো তোমরা C ট্রিপল বন্ড ছিল, ট্রিপল বন্ডের জায়গায় ডবল বন্ড NMgBr হবে, এবং আদ্র বিশ্লেষণ করলে আমি বলেছি এই জায়গাটা বেরিয়ে গিয়ে এখানে একটা O আসবে, ঠিক আছে, কিটোন, এটা আমরা দেখেছি। অনুরূপ বিক্রিয়া, এর পরের বিক্রিয়াটাও দেখো একদম অনুরূপ বিক্রিয়া, এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমি একটা স্টার দিলাম, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, তোমরা এটা ফলো করবে। মিথাইল আয়োডাইড থেকে গ্রিগনাট বিকারক ইউজ করে আমরা কিটোন যৌগ তৈরি করলাম, ঠিক আছে। তারপরে দেখো অ্যাসিটিলিন থেকে যদি 2 বিউটানল তৈরি করতে বলে, 2 বিউটানল, তাহলে আমরা এইভাবে অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইড, এটা আমরা আগের বছর পড়েছি একাদশ শ্রেণীতে। এবার এটা অ্যালডিহাইড যৌগ, অ্যালডিহাইড যৌগ থেকে 2 বিউটানল, মানে এখানে 2টো কার্বন আছে, আমাদের দরকার 4টা কার্বন, আর আমরা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করব। 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে যেহেতু এখানে 2টো কার্বন আছে, তাহলে 2 কার্বন যুক্ত গ্রিগনাট বিকারক নিলাম। 2 কার্বন আর 2 কার্বন মোট 4 কার্বন যুক্ত যৌগ তৈরি হয়ে যাবে। তাহলে যুক্ত হয়ে প্রথমে কি হলো, প্রথমে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হলো, আমরা দেখেছি এই টাইপের বিক্রিয়া, এবং তারপরে আদ্র বিশ্লেষণ করলে 2 বিউটানল তৈরি হলো। আমরা আরও 2টো গুরুত্বপূর্ণ কনভার্সন করব। কার্বন ডাইঅক্সাইড থেকে তোমাদের যদি অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতে বলে, যেখানে কার্বন ডাইঅক্সাইডের কার্বনটা দেখো তেজস্ক্রিয় কার্বন C14, এবং অ্যাসিটিক অ্যাসিডের C কার্বনটা অর্থাৎ কার্বক্সিল গ্রুপের কার্বনটা সক্রিয় কার্বন, অর্থাৎ এখানে হচ্ছে তেজস্ক্রিয় কার্বন। তাহলে বিক্রিয়াটা এইভাবে হবে, দেখো কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে গ্রিগনাট বিকারক তৈরি হলে প্রথমে একটা অন্তর্বর্তী যৌগ তৈরি হলো, আদ্র বিশ্লেষণ করলে আমরা জানি OMG, এটা OH আসবে, আমরা করেছি, ঠিক আছে। আবার যদি আমরা এইরকম করি, কার্বন ডাইঅক্সাইড থেকে যদি আমাদের এই 2টো কার্বনই যদি আমাদের তেজস্ক্রিয় কার্বন আনতে হয়, তাহলে আমাদেরকে
একটু অন্যরকম পদ্ধতি অবলম্বন করতে হবে। দেখো পদ্ধতিটা, প্রথমে কার্বন ডাইঅক্সাইডকে হাইড্রোজেন দিয়ে বিজারিত করে মিথানল করে নিতে হবে। মিথানল থেকে তারপরে লাল পিআইটি দিয়ে বিজারণ করলে মিথাইল আয়োডাইডকে আমরা গ্রিগনার বিকারক তৈরি করব। মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, তারপরে তো একই রকম, ঠিক আছে। তো আমরা এতক্ষণ জৈব ধাতব যৌগ এবং বিশেষ করে গ্রিগনার বিকারক, যেগুলো আমাদের ক্লাস 12-এর সিলেবাসে বিশেষ করে রয়েছে, সেগুলো বিস্তারিত আলোচনা করলাম। তোমরা প্রত্যেকটা বিক্রিয়া নিজের হাতে লিখবে, কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে। আর লাস্ট ইয়ারের কোশ্চিন প্যাটার্নটা ফলো করবে, তাহলে বুঝতে পারবে এই অংশটা কত বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।